ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি20 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আজ 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1978 সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। এরপর 1981 সালের 30 মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হবার পর নানা ঘাত প্রতিঘাত এসেছে দলটির ওপর। সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনার 15 বছরের শাসনামলে গুম, খুন, জেল, জুলুম, হামলা, মামলা সহ নানা অত্যাচারের শিকার হলেও 24-এর গণঅভ্যুত্থানের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে বিএনপি, যা স্বীকার করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করা হলেও তাদের দল প্রতিবারই ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে। তবে এবার শেখ হাসিনার পতনের পর গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ থাকলেও তা বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছে বিএনপি। কারণ সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে জামায়াত, এনসিপির সাথে এখনও তাদের মতভিন্নতা কাটছে না। সর্বশেষ আজকেই জামায়াতের আমিরের বাসায় বৈঠক করে দলটির নেতারা জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবিতে তাদের দৃঢ় অবস্থান। এরই মধ্যে গতকাল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। তবে সরকারের পক্ষ থেকে যতই আশ্বাস দেওয়া হোক, এখন আর আস্থা রাখতে পারছে না বিশ্লেষকদের অনেকেই। তাদের ধারণা, কেউ একজন ইতিমধ্যে সরকারকে দখল করে নিয়েছে। যদি তাই হয়, তবে কারা আছেন অন্তর্বর্তী সরকারের ভেতরে সরকার হয়ে? এসব নিয়েই আজকের রাজকাহন আলোচনায় স্টুডিওতে আছেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এবং আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে আজকে আমি শুরু করতে চাই। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘদিনের এই পথ চলায় এই রাজনৈতিক দলটিকে নানান ঘাত প্রতিঘাত পার হতে হয়েছে এবং 4বার আপনারা ক্ষমতার যেই স্বাদ, সেই স্বাদটিও পেয়েছেন। এবং দীর্ঘ 16-17 বছর আসলে বিএনপির উপর এমন কোনো নির্যাতন, গুম, খুন, হত্যা মামলার শিকার নেই যেটি আসলে বিএনপিকে হতে হয়নি। সেই জায়গাটিতে একটু শুরুটাই করতে চাই এভাবে, যে এই যে 47 বছর বিএনপি পার করেছে, 47 বছর পর বিএনপি এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশে নিজেদেরকে ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন, সেই রকম অবস্থানে কোথায় দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি দীর্ঘ উপস্থাপনার মধ্য দিয়ে এত প্রশ্ন করেছেন, এটা বলতে গেলে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। সেটা তো আপনি আমাকে নিশ্চয়ই দেবেন না। তো যাই হোক, আমার হাতেও আসলে সেই সুযোগটি নেই। কিন্তু আপনার অনেক বড় সেগমেন্টে মানে অনেকগুলো আলোচনা তুলেছেন, অনেক প্রসঙ্গ, হোয়াট এভার। প্রথমে আমি আমার পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমাদের পার্টির অসংখ্য নেতা কর্মী যারা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা গুমের শিকার হয়েছেন, যারা শাহাদত বরণ করেছেন, তাদের আত্মার প্রতি, তাদের স্মৃতির প্রতি, তাদের কন্ট্রিবিউশনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আর আমার সহকর্মী সারা দেশে যারা আছেন, যাদের ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে দলটি এই 47 বছরে উপনীত হয়েছে এবং দৃঢ়ভাবে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা স্বৈরাচারী সরকারকে হটিয়েছি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। নতুন নতুন অনেক বিষয়গুলো সামনে আসছে, যেটা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে এগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে, যেটা আপনি আপনার নিজের বক্তব্যের মধ্য দিয়েই প্রধান উপদেষ্টার স্টেটমেন্ট বা তার নামে যে বর্ণনাটি দিয়েছেন, সেটা অত্যন্ত সত্য। প্রধানত হচ্ছে যে আমাদের একটা নির্বাচিত সরকার, খুব দ্রুত আমাদের একটা নির্বাচিত সরকার দৃশ্যমান করতে হবে। দ্রুত বলতে সরকারের প্রতিশ্রুত মানে তারিখে বা সময়। দ্বিতীয়ত হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও, শেখ হাসিনার মতো তো আপনার দেয়া থোয়ার রাজনীতি তো বিএনপি করে না। দেয়া থোয়া মানে হচ্ছে যে তোমাকে 5 সিট, তোমাকে 10 সিট, তোমাকে 1 সিট, এটা এই বানরের পিঠাভাগের রাজনীতি তো বিএনপি করে না, বিশ্বাসও করে না। এটা প্রকৃতর যদি নির্বাচন হতে হয়, তাহলে নির্বাচনী যে প্রতিযোগিতা সেটা থাকবে। আর জামাত ইসলামের কথা আপনি বলেছেন যে তারা পিআর পদ্ধতি
আজকেও বিএনপির সাথে তাদের বৈঠক হয়েছে, সেখানে তারা বলেছে সংখ্যানুপাতের মাধ্যমে যে তাদের মানে আসন নির্ণয় করার যে বিষয়টি বলেছেন, এটা আনতে গেলে তো সংবিধান পরিবর্তন করতে হবে। বাংলাদেশের বর্তমান সংবিধানে যে সংবিধানটি সমুন্নত রাখার, সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শপথ নিয়েছেন বর্তমান সরকার, সুতরাং এই সরকারের পক্ষে এটা মানে আপনার সংবিধান নির্দেশিত পথের বাইরে যে কিভাবে আপনার পিয়ার পদ্ধতি ইন্ট্রোডিউস হবে এটা আমার জানা নাই। তো সুতরাং জামাত যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ও, তো সেটা তো আপনার নির্বাচনের মধ্য দিয়ে, জাতীয় সংসদ নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টে যাবেন, তারা কথা বলবেন, সেটা যদি তারা পাশ করার মতো যদি তাদের থাকে, সদস্য থাকে, করতেই পারেন। এবং জনগণের কাছে নিশ্চয়ই তাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করবেন। কিন্তু আবার এই জামাতের সাথে তো বিএনপি দীর্ঘদিনের একটা ঐক্য ছিল, দীর্ঘদিনের মিত্র ছিলেন আপনারা। তাতে তখন কি তারা এই কথাগুলো বলেছে? যখন তাদের সাথে আমি তো শত্রু আমার মিত্র, এটি তো রাজনীতির তত্ত্ব। আমি মিনিমাম পয়েন্ট ঐক্য করব, এখনো তাই করব। মানে পলিটিক্যালি অ্যালাইনমেন্ট আমি যাব, কাদের সাথে যাব? যারা গণতন্ত্রকে সমুন্নত রাখতে চায়, যারা নির্দিষ্ট সময় নির্বাচন অনুষ্ঠিত হোক এর পক্ষে অবস্থান নেবেন, তাদের সাথে। তো আমাদের তো একটা দৃষ্টিভঙ্গি আছে। তখন আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায়। তো স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায়ের সাথে জামাত যেমন আমাদের সাথে ছিল, অন্যান্য আপনার লেফট ডেমোক্রেটিক পার্টি তারাও আমাদের সাথে ছিল বিগত আন্দোলনগুলোতে। সুতরাং শুধু বারবার যদি বলেন যে না জামাতের সাথে আপনার ঐক্য ছিলেন, জামাত আমাদের নির্বাচনী মানে ছিলেন সহযোগী, আমাদের মার্কিনেও তারা ইলেকশন করেছেন, সত্য। এটা তো মানে না, মানে আপনার গোপন করার কোনো বিষয় নয়। তবে তাদের বর্তমান উত্থাপিত দাবির সাথে আমরা একমত পোষণ করছি না। আর সবচেয়ে বড় কথা হলো যে এটা একটা তাদের মধ্যে শব্দটা মানে আমি খুব খারাপ অর্থে বলবো না, আমি মানে বাংলা শব্দ দ্বিচারিতাটা আমি উল্লেখ করতে চাই না। যেমন দেখবেন ঢাকা শহরে যদি আপনি হাঁটেন বা আপনি যদি গ্রামে যান, যেখানে যান না কেন, শুধু যেখানে যান, প্রতিটি নির্বাচনী এলাকায় একেবারে সংখ্যা ধরে তাদের পার্টির প্রার্থীদের পোস্টার আছে যে এত অমুক, ধরুন মুন্সিগঞ্জে এত আসনে, বা কিশোরগঞ্জ অমুক আসনে, বা নারায়ণগঞ্জ অমুক আসনে জামাত ইসলাম মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা, প্রার্থীর নাম আছে, ছবি আছে, মনোনীত শব্দ লেখা আছে। একদিকে তারা ক্যাম্পেইন করছেন গতানুগতিক ধারার যে নির্বাচন, যেটা বাংলাদেশে মানুষ অভ্যস্ত, যেটা উন্নত দেশগুলোতে যারা গণতন্ত্রের সূতিকাগার যে সমস্ত দেশগুলোকে আমরা বলি মনে করি, আপনি যে কান্ট্রি লাইক ইউনাইটেড স্টেটস যদি বলেন, ইউকে যদি বলেন, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলেন, শতাধিক কোটি মানে মানুষের দেশের তারা যে গণতন্ত্র প্র্যাকটিসটা করেন, যে নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে চলেন, সেখানে কোনো সংখ্যানুপাতের কোনো ব্যাপার নেই। সংখ্যানুপাত যারা প্র্যাকটিস করছেন, ওই ইহুদি রাষ্ট্রটা ইসরায়েল ওরা করে। তো ওটা আমার কাছে খুব আদর্শের বিষয় না। দক্ষিণ এশিয়ার মধ্যে আপনি দেখাবেন মানে কি বলে নেপাল দেখাবেন, তাদের যে কি অবস্থা, সকাল বিকাল প্রায় সরকার বদল হয়। ইতালির কথা বলবেন, কিভাবে সকাল বিকাল, যারা পিআর সিস্টেমের অভিজ্ঞতা তো খুব ভালো না। অর্থাৎ বিএনপি আসলে তাদের যে রাজনৈতিক ধারা, সেই ধারাতেই এগিয়ে যেতে চায়, এবং সেটা অবশ্যই গণতান্ত্রিকভাবে এবং জনগণকে সাথে নিয়ে। বিএনপির যে ধারণা, বিএনপি নিজস্ব একটা রাজনীতি আছে। হ্যাঁ, সেটা সেই জায়গাটাতে আসবে আপনার কাছে। সেই রাজনীতিতে তো বিএনপি পারসু করবে নিশ্চয়ই। সোহরাব হাসান, আপনার কাছে আসি। নতুন একটা বাংলাদেশে আসলে আমরা বারবার বলার চেষ্টা করছি, বিশেষ করে এই 24-এর গণঅভ্যুত্থানের পরে। আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে অনেকগুলো নির্বাচন আপনি কভার করেছেন। আমি তো সেই জায়গাটা থেকে জানতে চাই, এই যে নতুন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি এবং সামনে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, বিএনপির মতন একটি বড় পুরনো রাজনৈতিক দল, সেই জায়গাটিতে একটু জানতে চাই যে কিভাবে আসলে এই নতুন বাংলাদেশের জন্য বিএনপি প্রস্তুত, এখন কতখানি আপনি সেই প্রস্তুতি দেখতে পাচ্ছেন বিএনপির মধ্যে? ধন্যবাদ, এবং দুই সহ আলোচক মাহবুল্লাহ ভাই এবং আসাদুজ্জামান রিপন ভাইকে শুভেচ্ছা। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। সুতরাং বিএনপির এই যে দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, আর ক্ষমতায় থাকা এবং ক্ষমতার বাইরে থাকা, এই পুরো বিষয়টি মূল্যায়ন করা বিএনপির নেতাকর্মীদের অবশ্য কর্তব্য বলে মনে করি। কারণ আমাদের এখানে বিরোধী দল যারা, এবং বিরোধী দলে থাকতে রাজনৈতিক দলগুলো অনেক বেশি গণতান্ত্রিক, অনেক বেশি সংগ্রামী, অনেক বেশি নীতি সমুন্নত রাখার পক্ষে,
যেমন বিএনপি আজকে ৭২-এর সংবিধানকে যেভাবে সমুন্নত রাখতে চায়, যেভাবে মানে এই সংবিধানকে ভিত্তি করতে চায় আগামী দিনের গণতান্ত্রিক রূপান্তরে, তার মানে এই সংবিধান ছাড়া তো আর দেশ চলে না। এই সংবিধানের সংশোধন হতে পারে, এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও এক ধরনের সংশোধন করেছে, পরবর্তীকালে বিভিন্ন সরকার এসে করেছে। প্রথমত যে সেই সংশোধনীটাও ব্যক্তি স্বার্থে হয়েছে কতটা, আর জাতীয় স্বার্থে কতটা, জনগণের কল্যাণে কতটা, আমার মনে হয় এটাও বিশ্লেষণ করা দরকার। তা আমি বলবো যে বিএনপির এই ৪৭ বছরের মধ্যে ক্ষমতায় কিন্তু খুব বেশি সময় থাকেনি। ক্ষমতার সময়টা দেখি 4 বছর প্রথম, দ্বিতীয় 5 বছর, আর একবার তো খুবই কম সময়ের জন্যে। তার মানে মাত্র 14 বছর কিন্তু ক্ষমতায় ছিল, আর বাকি সময়টা কিন্তু বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রামে সামরিক অসামরিক বিভিন্ন সরকারের দমন পীড়নের শিকার হয়েছে। আর সুতরাং একটি দল নিজেকে সংগঠিত হওয়ার জন্যে যে কী বলে কষ্টি পাথর, সেটি কিন্তু বিএনপি অর্জন করেছে। এখন বিএনপির চ্যালেঞ্জটা আমি মনে করি যে বিরোধী দলে থাকা না, বা আগামী নির্বাচনটা বিএনপির জন্য চ্যালেঞ্জ না। বিএনপির বড় চ্যালেঞ্জ হবে নির্বাচনের পরে। বিএনপি যখন জনগণের ভোট নিয়ে নেতাকর্মীরা সামনের ফেব্রুয়ারি নির্বাচনকে যথেষ্ট বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। যথেষ্ট বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন না, চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনটা করা। কারণ রাজনৈতিক দলগুলো আপনি দেখুন, এত দীর্ঘ 2-3 মাসেরও বেশি সময় ধরে জাতীয় ঐক্যমত্য কমিশন 30টিরও বেশি রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক দফায় দফায় বৈঠক, কখনো একসঙ্গে কখনো আলাদা, কিন্তু একটা ঐক্যমত্যে আসতে পারছে না। এটি একটি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। যদি ধরুন অন্য যদি এখন যে আলোচিত যে 3টি দল, তার মধ্যে যদি জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দল এবং এনসিপি যদি তারা যে কোনো কারণে যদি মনে করে যে আগামী নির্বাচন তাদের জন্য অনুকূল হবে না, এবং নির্বাচন যদি না করে, নির্বাচন ঠেকাতে চাইবে না, কারণ কোনো এটা তো রাজনৈতিক দলীয় সরকারের অধীন নির্বাচন হচ্ছে না, তখন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। আর পরবর্তী আমি বলছি যে এই দলগুলো নির্বাচনে অংশ নিল, অন্তত জামাত ইসলামের ক্ষেত্রে তার পুরনো অভিজ্ঞতা থেকে বলতে পারি তারা নির্বাচনে অংশ নেবে, কারণ তারা আনুপাতিক হারে, আনুপাতিক ভোটটা বলে তাদের রাজনৈতিক একটা এজেন্ডা, যে এটি দিয়ে জনগণকে, কারণ জামাত ইসলামী কিন্তু এখন ইসলামী শাসন ব্যবস্থা, তার যে মৌলিক কোরআন সুন্নাহ ভিত্তিক আইন, এই বিষয়ে কিন্তু খুব একটা তারা সরব না। তারা এই গণতান্ত্রিক ব্যবস্থাটাই মেনে নিয়েই কিন্তু এখন রাজনীতি করছে, এবং সেটা সম্ভবত এটিএম শামসুল হুদার সময় যে যখন রাজনৈতিক দলগুলো নিবন্ধন হয়, জামাত ইসলামীকেও কিন্তু সেই নিবন্ধনের জন্যে দলের গঠনতন্ত্র কিছুটা পরিবর্তন করতে হয়েছিল, আমার যতটা মনে পড়ে। রিপন ভাই জানেন, হ্যাঁ, ইসলামী আন্দোলন, যে নামটাই তো বদলাতে না, ইসলামী আন্দোলনের নাম ছিল কিন্তু ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। মানে যথার্থ মানে কী বলে, খুবই যৌক্তিকভাবেই নির্বাচন কমিশন বলছে যে এটা তো গণতান্ত্রিক ব্যবস্থা, আপনি গণতান্ত্রিক ব্যবস্থা একটি বিশেষ ধর্মের ভিত্তিতে বা বিশেষ ব্যবস্থার বিরুদ্ধে আরেকটি শাসনতন্ত্র করবেন, এবং তার বিরুদ্ধে দল হবে। এখন কেউ যদি বলে আমি নাৎসি মতাদর্শ এখানে প্রতিষ্ঠা করতে চাই, এই জন্য একটি দল, সেটা তো হতে পারে না। গণতন্ত্র মানে কিন্তু সীমার বাইরে যাওয়া না, সীমার মধ্যে থাকাই। তা আমি মনে করি যে একটা বিএনপি যে বলছে যে এটা বড় চ্যালেঞ্জ, সেটাও কিন্তু এত মানুষ জীবন দিল, এত অভ্যুত্থান হলো, এবং এই অভ্যুত্থান তো শুধু 36 দিনের নয়, 16 বছরের, বা 16 বছরে যদি না ধরি, 14 পর যদি ধরি, 10 বছরের সংগ্রাম, বহু নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছেন, অনেকে মারা গেছেন, সেটার আসলে একটা মানে তার তাহলে প্রতিফলন আমাদের কি প্রতিকার হলো, মানে তার প্রতিফল হলো কি, যদি আমরা একটা নির্বাচনের ব্যাপারে ঐকমত্যে না আসতে পারি। সেই জায়গাটাতে আসলে রাজনৈতিক দলগুলো তো একটা বিরাট বড় ভূমিকা আছে, সেই আলোচনায় আমি আসবো। আমি অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ আপনার কাছে একটু আসি। এই যে চ্যালেঞ্জের কথা বলছিলেন সোহরাব হাসান, এবং নতুন পরিবর্তিত বাংলাদেশের কথা আমরা বলছি, শেখ হাসিনা সরকারের পতনের পর আসলে বাংলাদেশের পুরো দৃশ্যপট পাল্টে গেছে রাজনৈতিকভাবে যদি আমি বলি। সেই জায়গাটিতে বিএনপি যখন আসলে এই পাল্টে যাওয়া দৃশ্যপটে যখন তারা সামনে সারিতে আসলেন, সেই সময় আমরা দেখলাম যে বিএনপির চেয়ারপারসন সহ রাজনৈতিক মামলায় যারা দলের কারাবন্দী নেতা ছিলেন তারা অনেকেই মুক্তি পেয়েছেন, এবং এরপরে
সবচাইতে বেশি হয়তো যেই শব্দটাকে বিএনপিকে ফেস করতে হচ্ছে সেটি হচ্ছে দখলদারি, চাঁদাবাজির যে অভিযোগ, যদিও দলীয়ভাবে তারা জিরো টলারেন্স নীতিতে চলছে এটার বিষয়ে, সেটা নিয়ে একটু জানতে চাই যে এইটি আসলে বিএনপির জন্য সামনের দিনগুলোতেও আরো বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে কিনা। ধন্যবাদ। বিএনপি যে চ্যালেঞ্জের কথা বলছে সেটা আমি যেটা বুঝি বা যেটা উপলব্ধি করেছি, আমি তো আর বিএনপির ভেতরের কেউ নই, কাজেই তাদের ভেতরের চিন্তাভাবনা সম্পর্কে আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমার ধারণা বিএনপি আগামী নির্বাচনটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছে এই কারণে যে আজ অবধি জামাতে ইসলাম এবং এনসিপি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে যেই শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো বিএনপির জন্য গ্রহণযোগ্য নয়। তার পাশাপাশি তারা হুমকিও দিয়েছে যে তারা নির্বাচন বয়কট করতে পারে। এইখানে একটা জিনিস লক্ষণীয় যেটা ইতিমধ্যেই আলোচনার মধ্যে এসছে, সেটা হলো একদিকে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না এ কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে যেটা হচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক যে কাজ সেটা হচ্ছে এলাকায় এলাকায় প্রার্থীর সমর্থনে পোস্টার টানানো এবং জয় পরাজয়ের সম্ভাবনাগুলো নির্ণয় করা এবং মিডিয়াতে সেগুলো নিয়ে আলোচনা সৃষ্টি করা, এই সবগুলো কাজই কিন্তু জামাত করছে। কাজেই এখন বুঝতে কষ্ট হয় দিনের শেষে জামাত কি সিদ্ধান্ত নেবে। তারা কি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেবে নাকি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেবে। এবং এইরকম একটা অবস্থা, এইরকম একটা যে দোলাচল চলছে, এটার কারণেই বিএনপি মনে করছে যে এইখানে আগামী নির্বাচনকে ঘিরে একটা বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে রাজনীতির কৌশল ব্যবহার করেই কিভাবে বিএনপি একটা বড় দল হিসেবে অন্য দলগুলোকে একেবারে আন্তরিকভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য এগিয়ে আসতে পারে, সেইটা কিভাবে তারা করবে সেই সম্পর্কে চিন্তাভাবনা করা। আমার ব্যক্তিগত ধারণা এই দেশের রাজনৈতিক দলগুলো শেষ বিচারে কিন্তু নির্বাচনমুখী এবং নির্বাচনের দিনক্ষণ সব যদি নিশ্চিত হয়ে যায় এবং নির্বাচনের শিডিউল যদি ঘোষণা করা হয়, তাহলে এরা অনেকেই হয়তো তাদের বর্তমান যে অবস্থান সেই অবস্থান তারা পাল্টাতে পারে। দ্বিতীয়ত হচ্ছে পিআরের মতো বিষয়, এটা একটা বিরাট সাংবিধানিক সংশোধনীর ব্যাপার এবং এটা করতে গেলে পার্লামেন্টে যেতে হবে এবং পার্লামেন্টে নির্বাচিত সদস্যদের মতামতের ভিত্তিতেই কিন্তু এই পরিবর্তনটা, নির্বাচনী ব্যবস্থায় এই পরিবর্তনটা আনতে হবে। তার আগে অন্য কোনো কৌশলে বা অন্য কোনো কায়দায় এই পরিবর্তন আনা সম্ভব নয়। এখানে একটু বলে রাখা প্রয়োজন, পিআর সিস্টেমে যদি আমাদের দেশে নির্বাচন হয় তাহলে একটা দারুণ অস্থিরতার সৃষ্টি হবে। কারণ পিআর সিস্টেমের ফলে যে পার্লামেন্ট আমরা পাবো সেই পার্লামেন্টে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ফলে তাদেরকে অন্য দলের সঙ্গে অ্যালায়েন্স করে সরকার গঠন করতে হবে এবং সেইখানে দেখা যাবে যে অ্যালায়েন্সের মধ্যে বা কোয়ালিশনের মধ্যে ছোট দলও আছে, বড় দলও আছে এবং সেইখানে অনেক সময় দেখা যাবে শুধু সরকার টিকিয়ে রাখার জন্য এই ছোট দলের চাপের কাছে বড় দলকে আত্মসমর্পণ করতে হবে। সেই সম্ভাবনা কি বিএনপির মতন রাজনৈতিক দলের পক্ষে ক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই চাপের যে কথা আপনি বলছেন, ছোট রাজনৈতিক দলগুলোর চাপ, সেটা কি আসলে বিএনপির মতন রাজনৈতিক দলের ক্ষেত্রে আপনি দেখছেন? আমি বলছি নির্বাচন হয়ে যাওয়ার পরে, পিআর সিস্টেমে নির্বাচন হয়ে যাওয়ার পরে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং অনিবার্যভাবে সেখানে একটা অ্যালায়েন্স করতে হবে এবং সেইখানে দেখা যাবে যে সাধারণভাবে বা মানে যেটাকে বলে সনাতনী পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে বড় দল হিসেবে বিএনপি যতগুলো আসন পাওয়ার সম্ভাবনা আছে, পিআর সিস্টেমে গেলে হয়তো ততগুলো আসন তারা পাবে না। তো এইটা একটা সমস্যা এবং এর ফলে যে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হবে, ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে, সেখান থেকে কিন্তু বিপদটা আসবে। কারণ আমাদের, আমি বলছি আমাকে কথা বলতে দেন।
পদে পদে বাধা দিলে তো ভাই কথা বলা যায় না। না বলুন, আমাদের আসলে একটি বিরতিরও সময় হয়েছে। ঠিক আছে, আপনি হয় বিরতিতে যান, না হয় জি, আমি একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে আসতে চাই। দর্শক, জি পঁচিশ প্রাথমিক রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি পঁচিশ প্রাথমিক রাজকাহন দেখছেন। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আপনি পিআর নিয়ে আলোচনা করছিলেন যে পিআর পদ্ধতিতে যদি আসলে সামনে নির্বাচন হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো রাজনৈতিক দল তারা এককভাবে আসলে সংসদে আসতে পারবে না, এবং সেটি আসলে রাজনৈতিক দলগুলোর জন্য কতখানি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের কথা তো আমি বলেছি, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে এবং সরকার গঠনের ব্যাপারে বৈদেশিক হস্তক্ষেপ অনেক ক্রিয়াশীল হয়ে উঠবে, শক্তিশালী হয়ে উঠবে। এবং আমরা এমন একটি রাষ্ট্রের মধ্যে আছি যে রাষ্ট্রের চারদিকে ভারত, এবং যেই ভারত এখানে তাদের গোয়েন্দা সংস্থা নিয়োগ করে এখানকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, আমাদের সার্বভৌমত্বকে হরণ করতে চায়। সেখানে তারা যদি একটা আনস্টেবল পার্লামেন্ট এখানে তৈরি হয়, অস্থির অবস্থার তৈরি হয়, সেই অস্থিরতা বাড়িয়ে দিতে বা সেটাকে আরও চড়িয়ে দিতে তারা নানা রকমের কৌশল অবলম্বন করবে। কাজেই পিআর পদ্ধতি আমি শুধু গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নয়, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য বিপদ মনে করি। দ্বিতীয়ত প্রশ্ন যেটা এসছে যে নতুন বাংলাদেশ, আমার মনে হয় এটা একটা গালভরা কথা। কারণ ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, মহান গণ অভ্যুত্থান, বিশাল গণ অভ্যুত্থান, অত্যন্ত গভীর এক গণ অভ্যুত্থান, এইরকম গণ অভ্যুত্থান এর আগে আমরা কখনো দেখি নাই। একদিকে এর সময়ের পরিধি ছিল মাত্র ১ মাস কয়েকদিন, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই অভ্যুত্থানের ফলে শুধু শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারই উৎখাত হয়নি, সঙ্গে সঙ্গে দেখা গেছে অনেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা এবং অন্যান্য কর্মকর্তারা পালিয়ে গেছে বা তারা পদত্যাগ করেছে। বিচার বিভাগেও সেই সমস্যাগুলো দেখা গেছে। পুলিশ পালিয়ে গেছে, যেটা অতীতের, এমনকি ৬৯-এর গণ অভ্যুত্থান যার নেতৃত্ব আমি দিয়েছি, সেই গণ অভ্যুত্থানও সেটা হয়নি। সেই অর্থে একটা আধা বৈপ্লবিক পরিস্থিতি কিন্তু দেশে তৈরি হয়েছিল। এটাকে এগিয়ে নেওয়ার জন্য যে নেতৃত্ব দরকার ছিল, সেই নেতৃত্বে একটা শূন্যতা বলেন বা পরিপূর্ণতা বলেন, সেই দিক থেকে ছিল না, এবং সে কারণে পরিবর্তনটা একটা নির্দিষ্ট জায়গায় থেমে গেছে। এবং সেই অর্থে নতুন বাংলাদেশ বলতে আমরা যেটা বুঝি, পুরো সমাজ ব্যবস্থার পরিবর্তন, মানুষের, বিশেষ করে সমাজের নিম্নবর্গের যে মানুষ, তাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তোলার জন্য যে একটি বাংলাদেশ, এবং গণতন্ত্রকে সব দিক থেকে কণ্টকমুক্ত করার জন্য যে একটি দেশ, সেই পথে বোধহয় আমরা খুব একটা অগ্রসর হতে পারি নাই। এবং পারি নাই বলেই সেই নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নও বাস্তবায়ন করা এখন যেটাকে বলা হয় একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে আমরা অন্তত কিছু পরিবর্তনের দ্বারা, কিছু সংস্কারের দ্বারা দেশের যে অতীত যে চেহারাটা ছিল, সেই চেহারায় একটা কিছুটা হলেও, আংশিক হলেও পরিবর্তন আনতে পারি। এবং এই পরিবর্তনের ব্যাপারটা আবার দুরকম। সেটা হচ্ছে, একটা হলো সংবিধানের পথ ধরে পরিবর্তন, আরেকটা হচ্ছে সংবিধান বহির্ভূতভাবে পরিবর্তন। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাচ্ছে সাংবিধানিক পথে পরিবর্তনটা আনার, এবং অন্যরা চাচ্ছে সংবিধানের বাইরে গিয়ে হলেও কিছু অতিরিক্ত মেজার্স, এক্সট্রা মেজার্স নিয়ে সেই পরিবর্তনটা আনার। তো এইখানে একটা আপোষের দরকার হবে, এবং বিএনপিকে অন্যদেরকে আশ্বস্ত করতে হবে যে তারা সংসদ গঠন হওয়ার পর তারা তাদের আকাঙ্ক্ষাকে, অর্থাৎ অন্যদের যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাকে যথেষ্ট মর্যাদা দেবে। এবং এইটা করতে গিয়ে আপনার সংসদের মাধ্যমে যদি পরিবর্তনটা করা হয়, আমরা যেটাতে ধাতস্থ অভ্যস্ত যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ার মাধ্যমে যদি করা হয়, তাহলে পরিবর্তনটা টেকসই হবে এবং সেটা সর্বজনগ্রাহ্য হবে, এবং সংবিধানে এটার স্থান শক্তিশালী, খুব জোরালোভাবে প্রতিষ্ঠিত হবে। তো এর পাশে আরেকটা কথা থেকে যায়, সেটা হচ্ছে বর্তমান যে সংবিধান আছে, সেই সংবিধান একের পর এক ৭২ সালের পরে ৭৩ সাল থেকেই সেটার পরিবর্তন শুরু হয়েছে, সংশোধন শুরু হয়েছে, বহু সংশোধন হয়েছে, বহুবার সংশোধন হয়েছে। এর অনেকগুলিই কিন্তু আমাদের যে জাতীয় আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তবে সংবিধানের যেসব পরিবর্তনগুলো হয়েছে তার মধ্যে যেমন ধরেন মানে আবার বাকশাল পরিবর্তন করে বহুদলীয় রাজনীতির সূচনা করা, তারপরে 1991 সালের নির্বাচনের পরে একটা পার্লামেন্টারি সিস্টেমে যাওয়া, তারপরে আপনার 96-তে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা, এই কাজগুলো আমি মনে করি গণতন্ত্রের জন্য একটা পজিটিভ ডেভেলপমেন্ট, ইতিবাচক পরিবর্তন হয়েছে। সেই জায়গাটাতে নিশ্চয়ই বিএনপিকে আরো অনেক বেশি সচেতন হওয়ার প্রয়োজন আছে। কিন্তু বিএনপি, আপনাকে বলি, আমার কাছে মনে হয়েছে অন্য রাজনৈতিক দলের তুলনায় অনেক আগে থেকেই সংস্কারের কথা চিন্তা করেছে। তা না হলে বেগম খালেদা জিয়া 2030 সালের যে ভিশন সেটা দিতেন না, তা না হলে এই 31 দফার যে সংস্কার কর্মসূচি সেটা আসতো না। এবং দেখা যাচ্ছে এখন আপনার যে সংস্কারের জন্য কাজ চলছে এর 90 ভাগই বিএনপি বলেছে, আর 10 ভাগ নিয়ে মানে মোটামুটিভাবে বলা যায় হয়তো মত পার্থক্য আছে। সেখানেই আমি বলছি যে যা কিছু হয় সেটা যদি সর্বসম্মতভাবে হয় তাহলে সেটা টেকসই হয়। আমি আশা করি রাজনৈতিক দলগুলো এই একটা সর্বসম্মত অবস্থানে পৌঁছানোর জন্য তারা সবাই আন্তরিকভাবে ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপি 1996-2006 কোনোবারই স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি এবং 2006-এ আসলে অনেকেই বলার চেষ্টা করেন বিএনপির একটি ভুলের জন্য দলের নেতাকর্মীদের কিংবা আসলে পুরো দেশকে এক ধরনের চূড়ান্ত রকমের দামও দিতে হয়েছে। এবারের সামনে নির্বাচনে নির্বাচিত হয়ে আসে যদি বিএনপি, সেক্ষেত্রে আসলে এই ভুলগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন কি করে? প্রথম যে অভিযোগটি বা পর্যবেক্ষণটা আপনি যেটা বললেন এটা আওয়ামী পর্যবেক্ষণ। শেখ হাসিনা কথাটা বলতো যে বিএনপি মানে তাদের কারণে আপনারা ক্ষমতাটা হস্তান্তর করতে পারেন। ইট ওয়াজ অ্যান আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী বয়ান যে বিএনপি স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি, বিএনপিকে ক্ষমতা থেকে বাধ্য করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। বিএনপি জনগণের পালসটা বোঝার চেষ্টা করে, যেটা প্রফেসর মোহাম্মদ মাহবুবুল্লাহ উনি আমার অত্যন্ত অগ্রজ এবং উনি যে কথাগুলো বলছিলেন আমি ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি। তো এবং উনি নিজে উল্লেখ করেছেন এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরও জানা দরকার যে আমাদের জাতীয় জীবনে মোটা দাগে দুটো বড় মাপের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। গণঅভ্যুত্থান বলতে যেটা বোঝায়, একটা 60-এর দশক 69 সালে, সেটার তিনি অন্যতম প্রধান নায়ক ছিলেন। তো ফলে আমরা নিশ্চিত তার অভিজ্ঞতা এবং সব কিছু আমরা মানে সমৃদ্ধ হলাম। এখন যে কথাটি বলতে চাই, ইয়েস আমরা মেরে কেটে 96 সালে যে বললেন যে মানে ক্ষমতায় থাকার বিষয়টা, মেরে কেটে ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারতাম। সোজা কথা, আমাদের তো একটা ভারত ছিল না, যেমন মানে ওবায়দুল কাদের যেটা বলতে পছন্দ করতেন, আমরা আছি দিল্লি, আমরা আছি তো দিল্লি আছে, দিল্লি আছে তো আমরা আছি। বিএনপি কখনই মনে করে নাই যে অমুক দেশ আছে তো বিএনপি আছে, অমুক দেশ আছে অমুক দেশ বিএনপি আছে বলে অমুক দেশ আছে। আমরা কারোর কাছে আমাদের স্বার্থ বিলীন করে দিইনি, মানে জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ বিলীন করে দিইনি। আমরা মনে করেছি যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা আন্দোলন হচ্ছিল, দেশটা যাতে অস্থিতিশীলতার দিকে চলে না যায়, দেশটা যাতে দেশের জনগণের জীবন জীবিকা যাতে নষ্ট হওয়ার পথে না যায়, সেজন্য আমরা বিরোধী দলের দাবিকে রেসপেক্ট করে, এটি তো আপনার মানে গণতন্ত্রের নিয়ম, আমরা পার্লামেন্টে সেই আইনটি অর্থাৎ তত্ত্বাবধায়ক ব্যবস্থার আইনটি তৈরি করে দিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ক্ষমতা থেকে নেমেছেন। তাকে পালিয়ে যেতে হয় নাই, তার দলের নেতা কর্মীদের পালিয়ে যেতে হয় নাই, তার আমলের কোনো বিচারপতিকে পালিয়ে যেতে হয় নাই, তার আইজিকে পালিয়ে যেতে হয়, কারণ আমরা তো সন্ত্রাসী ছিলাম না, আমরা তো খুনে ছিলাম না, আমরা খুনি বাহিনী তৈরি করিনি। সুতরাং আপনি যে ন্যারেটিভটি প্রথমটা যেটা দিলেন, এটা আমার ন্যারেটিভ না, মানে যেটা আপনি ওই যে আওয়ামী ন্যারেটিভ যেটা আপনি পুনরুল্লেখ করেছেন, নিঃসন্দেহে আওয়ামী ন্যারেটিভ। হ্যাঁ, তো সুতরাং ওটার সাথে আমি একেবারেই মানে আমি রিফিউট করলাম এটা। বিএনপি সব সময় জনগণের দাবির সাথে একমত। বেগম খালেদা জিয়াকে এই পর্যন্ত আমার দলের নেত্রী, আমার দলের চেয়ারপারসন, তাকে কেউ কোনোদিন বলে নাই যে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি যদি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হন আপনার ক্ষমতার ভাগ কমিয়ে দিয়ে আপনি রাষ্ট্রপতিকে এম্পাওয়ার করেন। ওনাকে কেউ বলে দেয়নি বা কেউ দাবি জানায়নি, আহ্বান করেননি যে আপনি দুবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ইট ওয়াজ বেগম খালেদা জিয়া, ইট ইজ আওয়ার প্রেজেন্ট লিডার তারেক রহমান। উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছরের দুবারের বেশি হবে। এই সংস্কার বিষয়গুলো বিএনপির মুখ থেকে অনেক দীর্ঘদিন ধরে ওই যে চ্যালেঞ্জের কথাটা বললেন না, বিএনপির চ্যালেঞ্জটা হচ্ছে যে বিএনপি সময়ের দাবিটা বোঝে,
মানুষের পালস অফ যে মানুষ কি চায়, দেশটাকে কোন জায়গায় এগিয়ে নিতে নিশ্চয়ই। হবে, এটা মানুষ এটা এরপরেও- বুঝতে পারে বলেই বিএনপি সেই পরিবর্তনের সাথে পরিবর্তনটাকে খাপ খাইয়ে এগিয়ে নিতে নিতে চায় না, পারছে কিনা। খাপ খায় না। পরিবর্তনটা এগিয়ে নিতে, পরিবর্তন সূচনা বিএনপির হাত দিয়ে করতে চায়। জি, বিএনপি নিশ্চয়ই। তাই কিন্তু ডক্টর করেছে। হাসান মাহমুদ, এরপরে প্রফেসর- আপনারা অনেক প্রফেসর- পুরনো একটি রাজনৈতিক আমি দল, বলছি, বড় একটি আমি রাজনৈতিক বলছি দল। প্রফেসর মাহবুবুল্লাহ যে কথাটি বলেছেন, বাংলাদেশে যে বড় মাপের যে পরিবর্তনগুলো হয়েছে, যেমন সংসদে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসা, সেটা আমার দলের নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে এসেছে। জি। যদি বলেন যে বাংলাদেশটা বাকশালী ব্যবস্থা থেকে বাংলাদেশের বহুদলীয় ব্যবস্থা ফেরত এসে, সেটাও বিএনপির প্রতিষ্ঠাতা, আজকে আমাদের দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী, আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে এসেছে। নিশ্চয়ই। সুতরাং বাংলাদেশে অনেকগুলো বড় মাপের ইতিবাচক পরিবর্তন যেটা বিএনপি সূচনা করেছে, এবং বিএনপি ভবিষ্যতের চ্যালেঞ্জটা হচ্ছে এটা যে আরো বর্তমান যে কতখানি জনদাবিগুলো গণতান্ত্রিক ধারায় আছে আপনারা যেতে পারেন। নিশ্চয়ই। সেগুলোকে আপনার এগিয়ে এরপরেও নিয়ে আসলে যাওয়া। যেহেতু পুরনো রাজনৈতিক দল এবং বৃহৎ রাজনৈতিক দল, সবকিছুর সাথে যখন আলোচনা থাকে কিছু সমালোচনা থাকে। নিশ্চয়ই থাকবে। সোহরাব হাসান, এই যে বিএনপির আসলে অনেকগুলো গণঅভ্যুত্থান দেখতে হয়েছে এবং গণঅভ্যুত্থান থেকে বিএনপি বারবার আসলে লাভবান হয়েছে, আপনাকে আবার আপনারা অংশগ্রহণ করেছেন। বিএনপি অনেকগুলো গণঅভ্যুত্থান দেখেনি। বাংলাদেশের দুটো গণঅভ্যুত্থানের একটি বললাম যে একটা ওনাদের তার নেতৃত্বে, অন্যান্য ওনার সহযোগীদের নেতৃত্বে, আরেকটা এবার হলো, আর আপনার এরশাদের আমল একটা 90 গণঅভ্যুত্থান হয়েছে। আরেকটি বড় অভ্যুত্থান হয়েছে 75 সালের 7ই নভেম্বরে সিপাহী এবং জনগণ, আর্মি এবং পিপল এই একসাথে হয়ে 1975, 1990 এবং 2024 সালের এই গণঅভ্যুত্থানগুলো থেকে আসলে কতখানি বিএনপি দৃশ্যত লাভবান হয়েছে? আমি এই প্রশ্নটা আপনার কাছে রেখে একটা বিরতিতে যেতে চাই সোহরাব হাসান। দর্শক, জি25 ইস্পাতমিত রাজখাওয়ানের বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ইস্পাতমিত রাজখাওয়ান দেখছেন। সোহরাব হাসান, এই যে দুটো গণঅভ্যুত্থানের পরে বিএনপির মতো একটি পুরনো রাজনৈতিক দল, তারা রাজনৈতিক শূন্যতার সুবিধা পেয়েছে কিনা, সে বিষয়ে কি বলার আছে? শুধু বিএনপি কেন, মানে দেশের জনগণ পেয়েছে কিনা, এবং গত এক বছরের যে চড়াই উতরাই, উত্থান পতন আর সংশয় সন্দেহ, তাতে তো জনগণ যে অভ্যুত্থান হলো তার সুফল পাবে কিনা, গণতন্ত্র টেকসই হবে কিনা, আমরা একটা নির্বাচনের ব্যাপারে একমত হতে পারিনি। সুতরাং এখানে কিন্তু দল হিসাবে বিএনপির বিষয় না, বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় চলবে কিনা। 2008-এ নির্বাচন হয়েছিল, মানুষ ভোট দিয়েছিল তো গণতান্ত্রিক ধারায় চলার জন্যে, কিন্তু শেখ হাসিনা তার প্রথম কুঠারাঘাত করলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা হয়তো চালু হবে, তারপর রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের ব্যাপারে বা কোনো বিষয়ে একমত না হতে পারে, তাহলে কীভাবে চলবে? গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা, গণতন্ত্র হচ্ছে অন্যের মত শোনা। শোনা মানে শুধু শুনে থাকা নয়, আমাদের সরকারি দল বিরোধী দল মধ্যে যে কর্মসম্পর্ক থাকা দরকার, সেটি থাকবে কিনা ভবিষ্যতে, তাহলেই বোঝা যাবে যে সত্যি সত্যি মানে গণতন্ত্রটা কাজ করবে কিনা। নির্বাচন একটা হবে, কারণ এই অন্তর্বর্তী সরকার এবং সরকারের প্রধান বলে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে। বিএনপির আরেকটি চ্যালেঞ্জ এই নির্বাচনটি সবাইকে নিয়ে করা, মানে সবাই, বিএনপি নির্বাচন করবে না তাদের নিয়ে, বিএনপিও তো একজন অংশীজন, বিএনপি তো তার মতোই করবে, কিন্তু সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং সেই ক্ষেত্রে বিএনপির জন্যও চ্যালেঞ্জ, যদি নির্বাচনটি এক বা একাধিক দল বর্জন করে সক্রিয় রাজনৈতিক দলের মধ্যে, তাহলে নির্বাচনটি কেমন হবে। আবার এই সরকার বেশি দিন নির্বাচন ছাড়া থাকতেও পারবে না। একটা মহা সংকটের মধ্যে আমরা পড়তে যাচ্ছি। পড়বে কিনা এটা নির্ভর করবে রাজনৈতিক দলের তারা যদি বিচক্ষণতার পরিচয় দিতে পারে, যেটা মাহবুবুল্লাহ ভাই বললেন, যে আশা করি একমত হতে পারবে। এই যে সংকটের কথা বলছেন, সেই জায়গাটাতে আসতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন। এই 47 বছর পেরিয়ে বিএনপির সামনে অনেক রকমের চ্যালেঞ্জের কথাই সবাই বলার চেষ্টা করছেন, কিন্তু সবচেয়ে বড় তারা মানে সংকট কিংবা চ্যালেঞ্জ, সেটা কি আসলে সামনে নির্বাচনটি? নিঃসন্দেহে আপনাদের আমি প্রথমে শুরুতে বলেছিলাম যে আমাদের একটা নির্বাচিত সরকার দরকার। একটা নির্বাচিত সরকার থাকলে আমাদের বিনিয়োগ বাড়বে, অনেক সিদ্ধান্ত নেওয়া যাবে, সেই সিদ্ধান্তটা জনগণের নামে নেওয়া যাবে, বা জনগণ নামে অনেক মানে বিষয়ে প্রত্যাখ্যান করা যাবে। একটা নির্বাচিত সরকার তো দরকার, কারণ জনগণ তো সকল ক্ষমতার উৎস, এটা আমরা মনে করি। তো সুতরাং সেক্ষেত্রে ইতিমধ্যে দুজনই আলোচনা করেছেন, সেটা হচ্ছে যে আপনার সবাইকে নিয়ে নির্বাচন করা। আমার ধারণা তারা বিশ্বাস করতে চাইবেন যে যে দাবিগুলো তারা করছেন সেই দাবিগুলোর বাস্তবতা বাংলাদেশের নেই। এটা হচ্ছে খুব খুব
খুব সত্য কথা। তো সুতরাং যদি তারা এটা বুঝতে ব্যর্থ হন, সোজা কথা, শেষ পর্যন্ত বুঝতে ব্যর্থ হন, বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের কারণ হতে পারে। প্রফেসর মোহাম্মদ মাহবুবুল্লাহ উল্লেখ করেছেন যে বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের চাপের সম্মুখীন আরও হবে। তারা বারবার চাইবে যে বাংলাদেশে একটা নতজানু সরকার থাকুক। নতজানু সরকার থাকলে সুবিধাটা কি, তার সাথে বার্গেনিং করা যায় এবং ওই ধরনের সরকার যারা ভারতের আশ্রয় ছিল, যেমন হাসিনা ছিল, সব দিয়ে কোনো রকমভাবে ক্ষমতা থাকা যায়। তো বিএনপি তো দিয়ে থুয়ে ক্ষমতায় থাকবে না, খুব স্ট্রেইট। বিএনপি একটা জাতীয়তাবাদী দল, জনগণের স্বার্থকে বিকিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় না, কোনো সুবিধা ভোগ করতে চায় না। আমি আশা করব যে বাংলাদেশে যারা এত ত্যাগ করেছেন, যারা হাসিনাকে তাড়াতে, যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা উচ্ছেদ করতে যে যারা দীর্ঘ লড়াই করেছেন, তাদেরও অবদান আছে। আমি তো বলবো না ইট ইজ অনলি বিএনপি, অনেকেরই অবদান আছে, অনেক মানুষ জীবন দিয়েছেন। সুতরাং তাদের যারা জীবন দিয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, যারা পঙ্গুত্ব বরণ করে আছেন তাদের পেইনটা, তাদের কষ্টটা অনুভব করে আমরা একটি ব্যবস্থায় যেতে চাই। সেই ব্যবস্থা শুধুমাত্র ওই 300 জন পার্লামেন্ট বদলে পার্লামেন্টের মেম্বার বদলে যাবেন তা না। আমরা একটা সত্যি একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা, একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চাই। এই জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা এবং জনগণের আসলে সরকারের প্রতি যে আস্থা, যে বিশ্বাস, সেটি আসলে বিএনপি ফিরিয়ে নিয়ে আসতে পারবে কিনা সংক্ষেপে একটু জানাবেন। না, খুব সংক্ষেপে বলতে গেলে জনগণের কাছে যে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার কথা বলছেন, তার প্রাথমিক শর্ত হচ্ছে যে সরকারটি নির্বাচিত কিনা। যেই মুহূর্তে আপনি নির্বাচক মণ্ডলীর মুখোমুখি হন, জনগণের মুখোমুখি হন ভোটের জন্য, আপনাকে কিছু কথা বলতে হয়, কিছু ওয়াদা করতে হয়, এবং নির্বাচনী একটা অ্যাকাউন্টেবল সিস্টেম আসার জন্য একটা পথ তৈরি করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে পার্লামেন্টের ভেতরে, সংসদের ভেতরে যে অ্যাকাউন্টেবিলিটির যে প্রশ্ন এবং যেই ফর্মুলা যেটা বিএনপি স্বীকার করেছে, যে পার্লামেন্টের ভিতরে যে সংসদীয় কমিটিগুলো যেগুলো হবে, সেগুলোতে অন্যান্য দলের উপস্থিতি কতটা শক্তিশালী হবে, সে ব্যাপারে বিএনপি যথেষ্ট ছাড় দিয়ে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোন কোন কমিটিতে তারা প্রধান হবে বা সভাপতি হবে ইত্যাদি। আর দেশে যদি আপনি গণতান্ত্রিক যে পরিবেশ সেটা বজায় থাকে, তাহলে সেইখানে সরকারকে অ্যাকাউন্টেবল করার জন্য অনেকগুলো মাধ্যম আছে। সেটা হচ্ছে বিরোধী দল আন্দোলন করতে পারে, 2, ইভেন শাসক দলের ভিতরে তাদের মধ্যে যদি গণতন্ত্র থাকে সেখানেও প্রশ্ন উত্থাপন করে জবাবদিহিতার পথ প্রশস্ত করতে পারে। তারপরে 3, রাজপথের আন্দোলন, প্রতিবাদ, সেটার মাধ্যমে হতে পারে। 4 নম্বর হচ্ছে আপনার মিডিয়া যদি স্বাধীন হয় এবং মিডিয়ার উপরে যদি হস্তক্ষেপ না থাকে, যেটা গণতন্ত্রের একটা মূল কথা, যে স্বাধীন মিডিয়া, স্বাধীন সংবাদপত্র, সেটা যদি নিশ্চিত করা যায়, তাইলেও কিন্তু আপনার একটা জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তবে কথা হচ্ছে এগুলোর জন্য একটা রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন প্রয়োজন হবে, এবং সংস্কৃতিতে পরিবর্তন মানে হচ্ছে মানুষের চিন্তাভাবনার রাজ্যে, মন মানসিকতার রাজ্যে পরিবর্তন। তবে সেই পরিবর্তনটা কিন্তু অনেকটাই সমাজের মূল কাঠামোর উপরে নির্ভর করে। আমাদের সমাজটা, আমাদের দেশটা আধা সামন্ততান্ত্রিক বা আধা পুঁজিবাদী এবং যেটাকে বলা হয় নিও কলোনিয়াল বা সেমি কলোনিয়াল একটা কন্ডিশন সমাজ ব্যবস্থা আছে। এইখানে আপনি যত সংস্কারের কথা চিন্তা করেন, যত জবাবদিহিতার কথা চিন্তা করেন, সেটার কোনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত মূল কাঠামো যেটা, সেখানে পরিবর্তন আমরা করতে না পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি প্রতিশ প্রাথমিক রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান। মেডিবিসির সঙ্গেই থাকুন।